নমস্কার। ভোট শেষ, ফলাফলও প্রায় স্পষ্ট, কিন্তু এই পুরো নির্বাচনী যাত্রায় যারা দিন রাত মাঠে ছিলেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে মানুষের মনের কথা তুলে ধরেছেন, সেই রিপোর্টারদের গল্প কি আমরা শুনেছি? আজকের বিশেষ আলোচনা সেই রিপোর্টারদের নিয়ে। ভোট শেষ, মাঠের গল্প, রিপোর্টারদের চোখে নির্বাচন। গ্রাউন্ড জিরোতে তারা কি দেখলেন, ভোটারদের আসল মুড কেমন ছিল, চাপ, হুমকি নাকি আবেগ, কোনটা বেশি ছিল এই নির্বাচনে? চলুন সরাসরি শুনি তাদের কাছ থেকেই। স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর সুপ্রীতি মুখার্জি, গুয়াহাটি থেকে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মর্তুজা আহমেদ, রয়েছেন আমাদের অ্যাঙ্কার স্বর্ণালী চক্রবর্তী, ধুবড়ী থেকে রয়েছেন ব্যুরো চিফ রাজীব চৌধুরী, শিলচর থেকে রয়েছেন আমাদের কাছাড়ের ব্যুরো চিফ বিক্রম সরকার, হাইলাকান্দি থেকে রয়েছেন সিনিয়র রিপোর্টার নীলোৎপল দেব, রয়েছেন রামধন দাস, হোজাই থেকে রয়েছেন রিপোর্টার বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রীভূমি থেকে রয়েছেন সিনিয়র রিপোর্টার অসীম দাস, মরিয়নি থেকে রয়েছেন রিপোর্টার শুভাংশী মিত্র, তিনসুকিয়া থেকে রয়েছেন রিপোর্টার অভিজিৎ ঘোষ বিশ্বাস, আর ডবকা থেকে রয়েছেন আমাদের রিপোর্টার শহীদুল আলম। আমরা শুরুতে চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে, যেখানে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, গত 1 বছর থেকে অসমে রয়েছো। এইবারে যে নির্বাচনটা দেখলে অসমে, তোমার অনুভূতি, তোমার অভিজ্ঞতাটা কিরকম? একদমই তাই। এবং দেখো, এবারের যেটা ভোট আমি দেখলাম, 1 বছরের যেটা অভিজ্ঞতা, এবং শুধু অসম বলবো না, গোটা নর্থ ইস্টের কথা যদি বলি, একেবারে শান্ত শিষ্টভাবে ভোট হওয়ার আমরা আগেও দেখেছি, এবং এবারও সেটা আমি নিজে সেটাকে এখানে থেকে উপলব্ধ করতে পারলাম। এবং অন্যদিকে দাঁড়িয়ে প্রাথমিক যেটা প্রবণতা আমরা দেখলাম, যে পার্সেন্টেজে ভোট পড়েছে 85%, এটা হিউজ পরিমাণের। এবং প্রাথমিক প্রবণতা এটাই বলছে যে মানুষ যে মানে বেরিয়ে এসেছে গণতন্ত্রকে রক্ষা করতে, সেটাও আমরা গিয়ে দেখলাম। এবং আমরা যদি 9 তারিখের দিকে তাকাই, সেখানে যেরকম অসমে ভোট ছিল, তার সাথে তোমার পুদুচেরি এবং একই সাথে কেরালেও ভোট ছিল। তো এই যে পুদুচেরি এবং অসম, দুটো রাজ্যেই কিন্তু সর্বাধিক পরিমাণে ভোট পড়েছে, এবং যেটা অত্যন্ত শান্তশিষ্ট ভাবে। কারণ তুমি যেহেতু আমাকে বলে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাই সেখানকার অভিজ্ঞতাটা আমার একটু একটু আছে, যে সেখানে ভোট মানেই কিন্তু অশান্তি, রক্তারক্তি, মারামারি, হামলা, হিংসা, মানে এগুলো ছাড়া যে বাংলাতে ভোট হতে পারে সেটা হয়তো ভাবাই যায় না আজকের দিনে দাঁড়িয়ে। তো সেই জায়গাতে অসম গোটা দেশের মধ্যে যে একটা নজির গড়ে দেখালো, সেটা কিন্তু বলতেই হয়। ধন্যবাদ সুপ্রীতি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের অ্যাঙ্কার স্বর্ণালী চক্রবর্তী। স্বর্ণালী, গত 9 এপ্রিল একটা ভীষণভাবে মানে কাভারেজ করেছে গুয়াহাটিতে, বেশ চাপের মুখে ছিল, খানিকটা হুমকিও পেয়েছে। তো আমি স্বর্ণালীকে জিজ্ঞেস করব যে স্বর্ণালী, তোমার অভিজ্ঞতাটা কিরকম? একদমই মানুষদা, প্রথমেই বলতে হবে আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আজকের আড্ডার আড্ডায় এই যে সুন্দর একটা টপিক বাছাই করে নেওয়ার জন্য, যে রিপোর্টারদের চোখে নির্বাচন কেমন ছিল। কারণ আমরা যদি তাকাই 9 তারিখের দিকে, সবসময় স্টুডিওর ভেতরে থাকা হয়, তবে গত 5 বছর ধরে রয়েছে মিডিয়ায়, এই কয়েকটা মাত্র বছরে তেমন অভিজ্ঞতা হয়নি, কিন্তু এই বছর একটা খানিকটা অন্যরকমের অভিজ্ঞতা হলো। যেখানে বলতে হবে যে আমরা যখন সেন্ট্রাল গুয়াহাটি দিসপুর কেন্দ্রে চলে যাই, যেটা হচ্ছে বিশেষ করে বলতে হবে মডার্ন ইংলিশ স্কুল এবং বিবেকানন্দ বিদ্যাপীঠ, এই দুটো স্কুলে যখন কভারেজ করি, তখন সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। বিকেল নাগাদ গিয়েছিলাম, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাড়ির পুরুষ মহিলা নবপ্রজন্মের সকলেই একেবারে খাওয়া দাওয়া সেরে সুন্দর করে সুষ্ঠুভাবে লাইন ধরে ভোট দিচ্ছিলেন। কিন্তু ব্যতিক্রমী ছবি আমরা দেখলাম সাবিত্রী ভয়ালী স্কুলে, যেখানে দেখা গিয়েছিল যে 11 নম্বর বা 10 নম্বর যে লাইনটি ছিল, সকাল 7টা বা সকাল 9টা থেকে দাঁড়িয়েছিলেন মানুষজন ভোট দিতে, কিন্তু সেই ভোট শেষ হতে প্রায় রাত, ভুল যদি না বলি, 7টা থেকে 8টা হয়ে গিয়েছে। আমার সঙ্গে আমার সতীর্থ সাংবাদিক মর্তুজা আহমেদ ছিল, এবং সেই জায়গায় গিয়ে খানিকটা পুলিশের যে চোখ রাঙানি, সেটাও আমাদের খেতে হয়েছে। কারণ আমরা দেখেছিলাম দুপুরবেলা যখন আমরা গিয়েছিলাম, সাধারণ মানুষ যে সমস্ত অভিযোগ করছিলেন, যে বিশেষ করে তারা বলছিলেন যে সকাল থেকে তারা দাঁড়িয়ে রয়েছেন, লাইনের ভেতর দিয়ে অনেকেই ঢুকতে সেফ প্যাসেজ করে দিয়ে দেওয়া হচ্ছে, অনেকেই কোলে বাচ্চা নিয়ে চলে যাচ্ছেন, এবং সেখানে পরিচিত থাকাতে, যদি বিএলওদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, সেক্ষেত্রে অনেক মানুষকে ভেতরে যেতে দেওয়া হচ্ছিল। কিন্তু
খানিকটাও তারা সুবিধা অনেকেই পাননি, যেখানে রোদ বৃষ্টিকে উপেক্ষা করে অনেকে ভোট দিতে এসেছেন। রাত 8টা-9টা বেজে গিয়েছে, কিন্তু ভেতরে বলা হচ্ছিল যে টেকনিক্যাল সমস্যা। কিন্তু আমাদের সাংবাদিক মুর্তুজা এবং আমিও নিজেও জিজ্ঞাসা করেছি যে কিসের সমস্যা। টেকনিক্যাল সমস্যা বলতে যে ভিভিএম এর সমস্যা ছিল না, বলা হচ্ছে যে প্যাডের সমস্যা ছিল, কিন্তু তারা কেউ কিছু বলছিলেন না। অনেকে অভিযোগ করেছেন যে ভেতরে যারা কাজ করছেন সেখানের অনেকেই কিন্তু বৃদ্ধ, বা তাদের তেমন এক্সপিরিয়েন্স নেই, বা তারা সেই সুষ্ঠুভাবে ভোটটা এগিয়ে নিয়ে যেতে পারছেন না। তারপর কিন্তু সাধারণ মানুষ একেবারে রেগে যায়। আর সেই বাইটও আমাদের সঙ্গে রয়েছে, লাইভে আমরা কভারেজ করেছি। এবং বিকেল নাগাদ যখন 5টায় আমরা জানি ভোট শেষ, আমরা প্রায় 6:30 নাগাদ সেখানে পৌঁছেছি। যে পরিস্থিতি এখন কিরকম, তখন আমরা দেখলাম যে সেখানে রীতিমতো আলো নেই, আর অন্ধকারের মধ্যে মশার কামড় খেয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে লাইনে, ওইভাবেই ভোট দিচ্ছিলেন। আমরা গিয়ে যখন জিজ্ঞাসা করি তখন অনেকেই বলছিলেন যে 0.5 ঘন্টা বা 1 ঘন্টা লাগবে। সেই মুহূর্তেই একজন পুলিশ অফিসার ভেতর থেকে বেরিয়ে এলেন, 3 স্টারের। সেই পুলিশ অফিসার আমাদের ক্যামেরা দেখে, আমাদের সাংবাদিককে দেখে রীতিমতো আটকে দেন আমাদেরকে, যে আমার এইভাবে কভারেজ করা স্বর্ণালী, আমার চলবে না। যতদূর মনে পড়ছে তুমি ক্যামেরাটা তোমার হাতে ছিল তখন, আর মর্তুজা রিপোর্টিং করছিল, তুমি ক্যামেরার পেছনে তুমি ছিলে, এবং পুলিশ অফিসার চোখ পাকিয়ে তোমার দিকে মানে এগিয়ে গেছিল ক্যামেরা দেখে। তুমি মানুষ, যেমনটা আপনি বললেন যে ক্যামেরা আমার হাতে ছিল, আমি রেকর্ড করছিলাম, মুর্তজা রিপোর্টিং করছিল। এবং আমার যতটা মনে হয়েছে, আমি যদি সে জায়গায় মহিলা না হয়ে পুরুষ হতাম, আহ, আমার গায়ে হাতও দেওয়া হতো। মানে এই জিনিসটা আমি অনুভব করতে পেরেছি, কারণ পুলিশের যে চোখ রাগানি রক্ত চোখ আমরা দেখেছি, কিন্তু আমরা ভয় পাইনি। আমরা সাংবাদিক, আমাদের কাছে অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে, এবং সকাল থেকে প্রত্যেকটি প্রান্তে, শুধুমাত্র গুয়াহাটি নয়, আমাদের যারা সতীর্থ সাংবাদিকরা রয়েছেন বিভিন্ন জেলা থেকে, তারা যেভাবে কভারেজ করছেন, কোথাও কাউকে আটকে দেওয়া হয়নি। কিন্তু সেই পুলিশ অফিসার এসে আচমকা আমাদেরকে কেন আটকে দিলেন, তিনি বলছিলেন যে কভারেজ করা যাবে না, এটা রাইট নয়। তখন আমরা বললাম যে আমরা তো ভেতরে ঢুকিনি, আমরা সাধারণ মানুষের বাইট নিচ্ছি। তারপর আস্তে আস্তে রীতিমতো আমাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। মানে ক্যামেরা উনি নিয়ে বলছিলেন যে এটা এথিক্স এর মধ্যে পড়ে না, জার্নালিস্টিক এথিক্স এর মধ্যে পড়ে না, সেটা উনি এথিক্স বোঝাচ্ছিলেন। হুম, আমার একদমই যতদূর মনে পড়ে বাইটটাতে উনি বলছেন এথিক্স না, এটা এথিক্স না বলছিলেন। একদমই উনি বারবার বলছিলেন যে এটা তোমাদের রাইট নয়, তোমরা এইভাবে কভারেজ করতে পারো না। তখন আমরা বুঝলাম যে যেহেতু সেই কেন্দ্রের দায়িত্বে তিনি রয়েছেন, এবার মিডিয়াতে চলে আসছে, নিউজ লাইভ বাংলায় চলে আসছে সেই বিষয়টা, সেই গোটা বিষয় দেখে তিনিও কিছুটা মানে রীতিমতো বলতে গেলে ভয় পেয়েছেন আমাদেরকে দেখে। আর মুর্তজা যেমনটা আমার সঙ্গে ছিলেন, মুর্তজা বলছিল যে তুমি ক্যামেরা অফ করবে না, আর কোনোভাবে যদি আমার গায়ে হাত দেওয়া হতো তাহলে পরিস্থিতি কিন্তু আরো মানে ভয়ঙ্কর হতে পারতো। সাধারণ মানুষ ছিলেন, আমরা আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসি। আর তার পরবর্তীতে সাধারণ মানুষও বলছিলেন যে আর অনেকক্ষণ লাগবে ভোট শেষ হতে। তো এই ধরনের সমস্যা অনেক জায়গায় দেখা গিয়েছে, যে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে কিন্তু ব্যর্থ ছিলেন বুথ এজেন্ট বা পোলিং এজেন্টরা। ধন্যবাদ স্বর্ণালী। আমরা এখন চলে যাব ধুবড়িতে। আমাদের সেখানে রয়েছেন ধুবড়ির ব্যুরো চিফ রাজীব চৌধুরী। রাজীব, দিন রাত এক করে আপনারা রিপোর্ট করেছিলেন নির্বাচনে, আপনার অভিজ্ঞতাটা কি? এইবারে যে নির্বাচনটা হলো সে ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কি আমরা শুনতে চাইবো আপনার মুখ থেকে। কি ধরনের বাধা বা কি ধরনের সমস্যা, কোনো ধরনের সমস্যায় কি পড়েছিলেন আপনি? মানুষ রাজীব, দেখুন মানবাবু, আমি আপনাকে জানাতে চাইবো এইবারের নির্বাচনটা কিন্তু একটা একটা ভিন্ন অভিজ্ঞতা বলতে হবে। কারণ বিগত আমার এই 27 বছর যে সাংবাদিক জীবনে কম করেও আমি 16-17টা কভারেজ করেছি বিভিন্ন নির্বাচন, কিন্তু এবারেরটা দেখলাম একটু অন্য টাইপের। মানে প্রথম থেকে যদি আমি বলতে চাই তাহলে দেখা হবে যে যেহেতু এবার একদমই কম সময়ের ভিতরে প্রচারের সময় পাওয়া গেছে বিভিন্ন শাসক বা বিরোধী দলের প্রার্থীরা, সেই ক্ষেত্রে দেখা হবে যে ব্যাপক কোনো যে প্রচার চলেছে জেলাতে সেরকম কোনো কিছু নেই, 1 নম্বর। 2 নম্বর কথা, যদিও যেখানে প্রচার চলেছে এবার দেখছিলাম যে প্রত্যেকটা দলই কিন্তু তাদের কোনো ইস্যু নেই, একমাত্র শুধু শাসকীয় পক্ষই তারা উন্নয়নের কথা বলে যাচ্ছেন। অন্যদিকে যারা বিরোধী পক্ষ রয়েছেন তারা কিন্তু কেবলমাত্র কাদা ছেঁড়াছেড়ি। এই একটা বড় অভিজ্ঞতা, সেটা আমরা আগে কোনোদিনও দেখিনি। এরকমভাবে কাদা ছোড়াছড়ি হচ্ছিল, কোনো ইস্যু নেই। যে কোনো জায়গায় আপনি ধুবড়ি জেলা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, ধুবড়ি জেলার অন্তর্গত 5টা যে বিধানসভা সমষ্টি রয়েছে, ডিলিমিটেশনের পরে একটা নতুন করে সমষ্টি অন্তর্ভুক্ত হয়েছে, সে যেখানেই আপনি যাবেন সেখানে কিন্তু দেখছি যে কোনো প্রচারে সেমন কোনো মানে বড় যে তোড়জোড়, যেটা গণতন্ত্র উৎসব বলা হয়, সেটা কিন্তু আমার চোখে পড়েনি, 1 নম্বর। 2 নম্বর কথা, যাও পড়েছে সেখানে কিন্তু ইস্যু নেই। তো মানুষ কনফিউজ হয়ে গেছে কি নিয়ে
নিয়ে তারা বেরিয়ে যাবেন। একমাত্র কেবলমাত্র যে যারা শাসকীয় পক্ষ তারাই উন্নয়নের কথা বলে যাচ্ছে, 1 নম্বর। এবার হচ্ছে আমি 3 নম্বর প্রশ্নে যাই যে দেখা যায় বিগত যে লোকসভা নির্বাচন আমরা দেখছি যে ভোটের আগে হিলদল ভেঙে পরিযায়ী শ্রমিক যারা ধুবড়ী জেলা থেকে এই মুহূর্তে আপনাকে জানাবো প্রায় 35-36 হাজার যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু বাইরে কাজ করেন। তারা কিন্তু কেবলমাত্র ভোট দেওয়ার স্বার্থে ছুটে এসছেন, কাতারে কাতারে তারা কিন্তু এসছেন, তারা ট্রেনেই হোক বাসেই হোক বিভিন্ন যে বাহন ব্যবহার করে তারা কিন্তু চলে এসছেন ভোট দেওয়ার স্বার্থে। গেল এবার হচ্ছে যে ভোটের এখানটায় আপনি আশ্চর্য হবেন যে বিগত 2021 সনে যে ভোটের টার্ন আউট ছিল সেটা হচ্ছে 90%। এবার গিয়ে সেটা দাঁড়িয়েছে প্রায় 95.21%। আপনি ভাবতে পারেন প্রায় 6 ভোট সঙ্গে বেড়ে গেছে। এবং আরেকটা যেটা অভিজ্ঞতা হচ্ছে যে এবার কিন্তু যেমন আমরা ইলেকশনটা কাভারেজ করলাম, মনেই হলো না যে ইলেকশনটা গেল। কারণ কি সেখানে যেখানে দেখা যাচ্ছে যে ভোটের দিন একটা মেলার মতো পরিবেশের সৃষ্টি হয়, একটা উৎসব উদ্দীপনার সৃষ্টি হয়, কিন্তু এবার দেখলাম যে সব চুপচাপ। কারণ বেলা 3টের মধ্যে আমি দেখেছি বিভিন্ন যে ধুবড়ী জেলার 1548টা যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে কিন্তু কোনো রকম ভিড় আমরা দেখতে পাইনি, কারণ তার আগেই সকালেই লোক হিলদোল ভেঙে বেরিয়ে এসছে। এবার যদি আপনি বলেন সমষ্টি ভিত্তিক, আপনাকে আমি বলতে চাইবো যে টোটাল 12,20,384, যেটা আমরা সরকারিভাবে তথ্য পেয়েছি এই ভোটার রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে ধুবড়ীতে রয়েছে প্রায় 2,31,938। সেখানে ধুবড়ীতে ভোট পোল হয়েছে 94.61%। আপনি ভাবতেই পারেন কি হারে ভোট হয়েছে। আরেকটা কথা বলবো, আমি হয়তো সময় লাগবে অনেকটাই ল্যাবরেটরি বলতে গেলে, কিন্তু এখানে সর্বোচ্চ যেটা ভোট গ্রহণ হচ্ছে সেটা হচ্ছে 96%। সেটা কোথায়? বিশিং জোড়া তুমি ভাবতেই পারেন 100% সেখানে সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত তার সমষ্টি 96%, 47.54%। আপনি ভাবতে পারেন কত কিভাবে লোক তাকে সেখানে হিলদোল ভেঙে ভোট দিয়েছে। ঠিক আপনি যদি গৌরীপুর সমষ্টি যান, আসামের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে, সেখানে 3,10,619 জন ভোটার রয়েছেন। সেখানেও কিন্তু বলতে হবে যে 96.07% জন পার্সেন্টেজ যেটা হয়েছে সেটা তারা কিন্তু ভোট দিয়েছেন। এবং তারপরে যাচ্ছি যে একেবারে হিন্দু অধ্যুষিত এলাকা গোলকগঞ্জ, সেখানে ভোটার রয়েছে 2,04,336টা, কিন্তু সেখানে ভোট পড়েছে 94.52%। তার মানে আপনি বুঝতেই পারেন যে কী রকম ভোট হয়েছে। এবং পাশাপাশি আপনাকে যদি বলি বিলাসীপাড়ায় কিন্তু একটু কম হয়েছে। বিলাসীপাড়া সেখানে ভোটার রয়েছে 1,90,250 এবং সেখানে ভোটদান হয়েছে 93.26%। তাহলে এই মিলে ওভারঅল যেটা ধুবড়ী জেলাতে বেরিয়েছে 95.21%। তো আপনি ভাবতে পারেন বিগত 5 বছরে প্রায় 6% ভোট কিন্তু ভোটদান হয়েছে। এবার আমি যেটা বললাম যে নর্মালি আমরা কি হয় যখন আমরা ভোট গ্রহণের কভার করতে যাই তখন দেখা যায় প্রচণ্ড ভিড়, লোক ভোট দিয়ে এসে বিভিন্ন লোকের সাথে তারা জল্পনা কল্পনা করছেন কাকে কি দিয়েছেন না দিয়ে, সাংবাদিকরা দেখলে তারা চলে যান। কিন্তু এবার কিন্তু সেরকম কোনো কিছু চোখেই পড়লো না, ভোট দিয়েছেন সরাসরি চলে যাচ্ছে। এটার একটা কারণ যেটা আমার উপলব্ধি, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, যে তাহলে কি তাদের মনে কিছু একটা ভয় ছিল যে যেহেতু এসআর আরম্ভ হয়েছে, যদি ভোটটা না দেই তাহলে হয়তো ভোটারদের ডিভোটার লিস্টে চলে যেতে পারে সেখানে, এবং বেশি যদি আলোচনা জল্পনা করি তাহলে বেরিয়ে যাবে কে কাকে ভোট দিল, কোন দলকে ভোট দিল। এইসব মিলিয়ে মানে আমি বলতে গেলে যে আমি অ্যাকচুয়ালি ঘেটে পরিষ্কার কথা, যে আমি বুঝতেই পারছি না যে কি হচ্ছে, যে ভোট দিয়ে চলে যাচ্ছে, তার সাথে কথা বলতে গেলে ঠিকঠাক করে বলছে না, বিভিন্ন চ্যানেল অনুযায়ী তাদেরকে কথা বলছে যে আমরা এদেরকে দিয়েছি ওদেরকে দিয়েছি। যাই হোক সব মিলিয়ে একটা বলতে হবে এক আজব অভিজ্ঞতা। মানুষবাবু আপনাকে আমি জানাতে চাইবো যে এরকম ইলেকশন কিন্তু আমার কথা দেখিনি। আরও আপনাকে বলতে চাই যে 3:30 থেকে 4টার মধ্যে কিন্তু মোটামুটি ভোট শেষ। বিভিন্ন জায়গায় দেখেছি প্রিসাইডিং অফিসাররা তারা সব প্যাক আপ করছেন চলে যাবেন বলে। এটা কিন্তু নজিরবিহীন ঘটনা যে এত তাড়াতাড়ি যেখানে দাঁড়িয়ে লাস্ট আপনার সাথে যেটা আমি সম্প্রচারে গেছিলাম ভোটের দিন, সেই সমষ্টিতে গত বছর আমি দেখেছি রাত 8টা পর্যন্ত ভোট হয়েছে, কিন্তু সেই যে ভোটগ্রহণ কেন্দ্র সেই ভোটগ্রহণ কেন্দ্রে কিন্তু 4টা নাগাদ সব যে ভোটদান প্রক্রিয়া কিন্তু শেষ। তো আরেকটা যেটা আমি বলতে চাইবো যে চর এলাকা, যেহেতু ধুবড়ী জেলা একটা বিচিত্র জেলা, সেখানে বলতে হবে যে এখানে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, এখানে যেটা অসম পশ্চিমবঙ্গ সীমান্ত রয়েছে এবং ধুবড়ী কোকরাঝার সীমানা রয়েছে। এই যে 3টি জায়গায় মিলে একটা বিচিত্র জায়গা, অভূতপূর্ব যেটা আবার দেখলাম, অভূতপূর্ব কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আপনি ভাবতে পারবেন না 35 কোম্পানি অতিরিক্ত নিরাপত্তা রক্ষী বাহিনী, সেখানে সিআরপিএফ ছিল, বিএসএফ ছিল এবং কি সেনা জওয়ানরাও ছিল। তার উপরেও প্রায় 7,000 যে জেলা পুলিশ
পুলিশের তারা জওয়ানরা ছিলেন। এবং আপনি ভাবতেই পারছেন যে কীরকম, যেহেতু একটা বড় থ্রেট থাকে। ধুবড়ী জেলার একটা বিস্তর এলাকা কিন্তু ব্রহ্মপুত্র নদীর পার, ব্রহ্মপুত্র ঠিক ওপারেই আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত। যে কোনো কারণে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তার জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা করা হয়েছিল। তো সেদিক থেকে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা খবর আসেনি। দুই একটা ছোটো মোটো ঘটনা, সেগুলো হয়তো ইভিএম প্রথম নিয়ে বিকল হয়েছিল, কিন্তু কিছু সময় পরেই কিন্তু সেগুলো দেওয়া হয়েছে। আরেকটা কথা আমি যেতে বলতে চাইবো, একটা নতুন এক্সপিরিয়েন্স বরাবর আমরা দেখে আসছি যে ধুবড়ী জেলাতে শুধু একটা জায়গা পরপর দুটো জায়গা থেকে কিন্তু এই ইভিএম ডিস্ট্রিবিউশন বা বিভিন্ন যে সামগ্রী যেগুলো দরকার সেগুলো করা হয়। এবং স্ট্রং রুম দুটো জেলার আগে বিলাসীপাড়া এবং ধুবড়ীতে করা হতো, কিন্তু এবার সেটাকে সরিয়ে দিয়ে কেবলমাত্র একটা জায়গায় গৌরীপুর পিসি ইনস্টিটিউটে কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে। বিশাল একটা ময়দান, সেখানেও কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা। প্রায় আপনাকে জানাতে চাইবো যে প্রায় 5,000-এরও অধিক ছোট বড় গাড়ি কিন্তু অধিগ্রহণ করা হয়েছিল, যাতে এই যারা প্রিসাইডিং বা বিভিন্ন যারা অফিসাররা ছিলেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এবং যেহেতু আপনাকে উল্লেখ করেছিলাম যে আগে চর এলাকা প্রায় 403টে, যেটা নদীর ওপারটায় ঠিক চর এলাকাতে যেখানে যাওয়া খুব দুর্গম এলাকা, সেখানে ভোট গ্রহণ কেন্দ্র ছিল 403টা। সেখানের জন্য প্রায় 300-এর অধিক বোট, যেটা যন্ত্রচালিত বোট বলা হয়, সেই বোটগুলোই ব্যবহার করা ছিল। সুন্দরভাবে তারা গেছেন এবং সুন্দরভাবে চলে এসেছেন। প্রতিটি বোটের মধ্যে জিপিআরএস লাগানো ছিল, সেগুলো কিন্তু আগে কোনো জায়গায় দেখিনি। এবং তার আগে একটু পিছন দিকে যেতে চাই, যে সার্ভিলেন্স টিম এবার কিন্তু এক নজিরবিহীন করেছে। প্রত্যেকটা সার্ভিলেন্সের গাড়ির উপরে কিন্তু ক্যামেরা লাগানো ছিল, ওয়েবকাস্টিং হচ্ছে, কোথায় যাচ্ছে কী হচ্ছে, সেটা একটা সুন্দর একটা ব্যবস্থা। মানে সেই সব মিলিয়ে এবার কিন্তু যে ভোটগ্রহণটা হলো, যা নির্বাচনটা পার হলো, একটা ভিন্ন অভিজ্ঞতা বলবো। কিন্তু একটা কথা আমি সেটাই বলবো যে আমি কিন্তু বুঝতেই পারলাম না ভোটটা কখন বেরিয়ে গেল। কারণ যার সাথে কথা বলছি তারা কিন্তু ঠিকঠাক করে বলতে চাইছেন না। আগে আমরা একটা স্যাম্পল নিতাম যে কে কত ভোট দিল। এবার যেটা হয়েছে, দুটোই কথা, উন্নয়ন এবং পরিবর্তন। যারা উন্নয়নের সাথে থাকতে চান তারা উন্নয়নে যারা করবেন তাদের পক্ষে ভোট দিয়েছেন, এবং যারা পরিবর্তন চাইছেন তারা পরিবর্তন। আপনি বুঝতে পারছেন আমি কি কথাটা বলতে চাইছি। এই হচ্ছে ছোটোমোটো একটা আপনাকে ধারণা দিলাম। এবার যদি আপনাকে কিছু ধন্যবাদ রাজীব, তুমি থাকো, এত পুঙ্খানুপুঙ্খভাবে তুমি তোমার অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করলে। আমাদের সঙ্গে রয়েছেন 3 জন বরাক উপত্যকার 3 জন বরিষ্ঠ সাংবাদিক। হাইলাকান্দি থেকে রয়েছেন নীলোৎপল দেব, করিমগঞ্জ থেকে রয়েছেন অসীম দেব, এবং হাইলাকান্দি থেকে আরেকজন রয়েছেন রামধন দাস। আমি এখন সরাসরি চলে যাব হাইলাকান্দির নীলোৎপল দেবের কাছে। নীলোৎপল, কি ধরনের অভিজ্ঞতা হয়েছে এবারের নির্বাচনে তোমার? নিশ্চিতভাবে মানুষটা বলতে হবে এবারের নির্বাচন ভিন্ন ছিল। আমি বলতে চাইবো যে আমার সাংবাদিকতার জীবনের 19 বছর হয়েছে, কিন্তু এবারের নির্বাচনটা সম্পূর্ণ একটা ভিন্ন ছিল। প্রথম কথা হলো, এবার প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে নির্বাচন আয়োগ ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করেছে। অর্থাৎ প্রত্যেকটি ক্যামেরাতে যেভাবে নির্বাচন হচ্ছে বা যেভাবে ভোট গ্রহণ হচ্ছে তা সরাসরি দেখতে পাচ্ছিলেন অবজারভার তথা জেলা রিটার্নিং অফিসার। তাই দেখা গেছে কোনো ধরনের রিগিং ছাড়া বা অপ্রীতিকর ঘটনা ছাড়া হাইলাকান্দিতে নির্বাচন পেরিয়ে গেছে। এটা রীতিমতো একটি ইতিহাস। হাইলাকান্দিতে কখনো প্রথমে আগে কোনোদিনই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া, রিপোল ছাড়া ভোট হয়নি, কিন্তু এবার রিপোল হওয়ার কোনো প্রশ্নই উঠে না। কোনো প্রান্ত থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, একদম শান্তিপূর্ণ ভোট। ভোটার অনেক সচেতন, এবার ভোট দিয়েছেন এবং বাড়িতে গেছেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রের বাইরে উৎসবমুখর পরিবেশ ছিল। ঠিক নতুন ভোটাররা বা নবপ্রজন্মের ভোটাররা বা ফার্স্ট টাইম ভোটাররা দেখা গেছে তারা অতিরিক্ত তাদের উৎসাহ ছিল, কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়া ভোট হয়েছে। 21টি কোম্পানি এসেছিল, কেন্দ্রীয় বাহিনীর 21টি কোম্পানি হাইলাকান্দিতে মোতায়েন ছিল, সেটিও একটা রেকর্ড। কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী হাইলাকান্দিতে মোতায়েন করা হয়নি। নীলোৎপল, আমি একটু থামাতে হবে তোমাকে, আমাকে একটা কমার্শিয়াল ব্রেক নিতে হচ্ছে, তারপর ব্রেকের পর ফিরে এসে আবার তোমার মুখে শুনবো আমরা তোমার অভিজ্ঞতার কথা। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। ভোট শুধু একটা সংখ্যা নয়, ভোট কিন্তু ভোটারের মনের গল্প, আর সেই গল্পটাই তুলে ধরে আমাদের রিপোর্টাররা। আমি এবার চলে যাচ্ছি আমাদের গুয়াহাটিতে আমাদের রিপোর্টার রয়েছেন, সিনিয়র রিপোর্টার মর্তুজা আহমেদ। মর্তুজা, সেদিন 9 এপ্রিল তোমার কি অভিজ্ঞতা হয়েছিল কাভারেজ করতে গিয়ে, সেটা যদি একটু দর্শকদের বলো। দেখো মানসদা, আমি বলছি, অর্থাৎ প্রথমে সকাল থেকে আমরা যেহেতু লাইভ সম্প্রচার করে আসছিলাম, সকাল 6:30 থেকে ধারাবাহিকভাবে আমরা
প্রতিজন রিপোর্টার নিউজ লাইভ বাংলার লাইভ সম্প্রচার করে আসছিলাম। আমি গুয়াহাটি থেকেও লাইভ সম্প্রচার করে আসছিলাম। গুয়াহাটির প্রথম আমি যখন তৃতীয় যে স্টেশনে যাই, প্রথমে যখন আমি যাই তখন 4টার সময়, হঠাৎ তুমিও ছিলে তখন মানুষদা, তখন দেখা যাচ্ছে যে তখন যে পোলিং স্টেশনে যাই, অর্থাৎ সেই সাবিত্রী বড়ালি যে হাই স্কুল রয়েছিল, অর্থাৎ গুয়াহাটির লালগণেশে যাওয়ার সময় যে হাই স্কুল রয়েছিল সাবিত্রী বড়ালি, সেই সাবিত্রী বড়ালি স্কুলে তখন 4টার সময়, অর্থাৎ বাকি যে এই পোলিং স্টেশনে 60টি পোলিং স্টেশন ছিল এই ভোট কেন্দ্রে, অর্থাৎ 60টি পোলিং স্টেশনের মধ্যে ওই পূর্ব শাখার যে পোলিং স্টেশন, সেই পূর্ব শাখার পোলিং স্টেশনে খুবই ধীরে ধীরে ভোট হচ্ছিল। অর্থাৎ প্রায় লাইনে প্রায় 1089 জন ভোটার ছিল সেই পূর্ব শাখার পোলিং স্টেশনে। 1089 জনের মধ্যে প্রায় 300-400 হবে, এরকম হয়তো 300-400 মহিলা পুরুষ, পুরা দীর্ঘ লাইন একদম রাস্তা অবধি এই পূর্ব শাখার এই পোলিং স্টেশনে শুধু দীর্ঘ লাইন ছিল। তখন আমরা প্রশ্ন করেছিলাম, আমি গিয়ে যে পোলিং যারা রয়েছে, এজেন্টরা রয়েছেন বা যারা ভোট নিচ্ছেন, ভোট কর্মীদের সাথে আমি কথা বলেছিলাম। তখন তারা বলছেন যে টেকনিক্যাল সমস্যা চলছে, ঊর্ধ্বতম আধিকারিকরা আসছেন। তারপর আমরা লাইভ সম্প্রচার করে তারপর বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আবার অফিস থেকে ফোন আসলো, আবার লাইভ নেবে। তখন দেখা যাচ্ছে যে বাকি প্রায় ভোট কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে, কিন্তু 6টার সময়, অর্থাৎ 6টার বুলেটিনে, 6টার সুনামিতে তখন আমি আবার যাই সাবিত্রী বড়ালি স্কুলে। অর্থাৎ প্রথমে আমাদেরকে বাধা প্রদান করা হচ্ছিল, ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, কেননা বাইরে থেকে লক করা হয়েছিল সেই গেট। তারপর আমরা ঢুকলাম, ঢুকে তখন দেখলাম যে প্রায় অন্ধকার, পুরা অন্ধকার রয়েছে। সে অন্ধকারের মধ্যে মানুষ কিন্তু মশার কামড় খাচ্ছে বা এরকম অন্ধকারের মধ্যে তারা দাঁড়িয়ে রয়েছেন প্রায় ভোটাররা, তখন প্রায় 50-60 জন ভোটার রয়েছিলেন, মহিলা থেকে পুরুষ। তখন আমরা আবার 6টা সুনামিতে লাইভ করে যখন এগিয়ে যাচ্ছিলাম, যখন মানুষদের আমি ভাইস নিচ্ছিলাম, তখন একজন পুলিশ কর্মী, অর্থাৎ পরে পুলিশ কর্মীর আমরা নাম ভিডিও থেকে সংগ্রহ করেছি, অর্থাৎ পুলিশ কর্মীর নাম ছিল এ তালুকদার, অর্থাৎ তিনি 3 স্টার লাগানো ছিল, কোনো সিনিয়র অফিসারও হতে পারেন। অর্থাৎ যখন তিনি আমাদেরকে বাধা প্রদান করেন, ক্যামেরাতে স্বর্ণালী ছিল আমার সাথে, তখন স্বর্ণালীর দিকে এরকম একটা ধমকি সুরে তিনি বললেন যে বেরিয়ে যেতে। তখন প্রশ্ন করেছিলাম যে কেন ভোট লেট হচ্ছে। তিনি বলছিলেন যে ভোট হচ্ছিল লেট, কিন্তু এই মুহূর্তে ভোট চলছে এবং খুবই তাড়াতাড়ি আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর আমাদেরকে ধমকি শুরু করেন যে বেরিয়ে যেতে। কিন্তু আমরা মানুষদেরকে এই খবর দেখানোর চেষ্টা করছি যে কেন লেট হচ্ছে বা কেন এই পোলিং স্টেশনে, অর্থাৎ পূর্ব শাখার পোলিং স্টেশনে কেন লেট হচ্ছে বা কি কারণে সেখানে ভোট দেরি হচ্ছে, বা মানুষদের যারা রয়েছেন রাত অবধি তাদের লাইটের ব্যবস্থা নেই, অর্থাৎ বারান্দার মধ্যে কোনো লাইট নেই, তারা এক প্রকার অন্ধকারের মধ্যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এবং প্রায় তাদের মন্তব্য নিয়েছিলাম, তারা প্রায় 7 থেকে 8 ঘন্টা অবধি, অর্থাৎ সকাল থেকে তারা এভাবেই দাঁড়িয়ে রয়েছেন লাইনের মধ্যে, তাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না সেই যে ভোটকর্মীরা বা পুলিশ আধিকারিকরা। তখন আমাদেরকে এক প্রকার আমার হাতে ধরে, অর্থাৎ আমার পেছনে ধরে এরকম ঠেলে আমাকে বাইরে বের করা হয়েছে। তখন লাইভ চলছিল এবং তখনও আমরা প্রশ্ন করে আসছিলাম যে অর্থাৎ কেন ভোট হচ্ছে, কেন এত দেরি করে ভোট হচ্ছে বা কেন এভাবেই ধীরে ধীরে ভোট হচ্ছে। তারপর দেখা যাচ্ছে বাকি যে পোলিং স্টেশন, ঠিক সেই সময় বাকি যে 6টি পোলিং স্টেশন ছিল, সেই 6টি পোলিং স্টেশনে প্রায় ভোট শেষ হয়ে গেছে। তারা ইভিএম এক প্রকার গাড়িতে উঠিয়ে নিয়েছেন, তারা এক প্রকার পুরো তৈরি যাওয়ার জন্য, কিন্তু তারা এই যে পূর্ব শাখার যে পোলিং স্টেশন, সেই পোলিং স্টেশনের লোকদের বা ইভিএম এর জন্য অপেক্ষায় রয়েছিল, আধিকারিকরা অপেক্ষায় রয়েছিল, যারা কর্মীরা রয়েছেন সেই ভোট কর্মীরা তারা অপেক্ষায় রয়েছিল পূর্ব শাখার ভোট কবে শেষ হবে এবং তারা ইভিএমটা নিয়ে কবে যেতে পারবে। মানুষদা, ধন্যবাদ মর্তুজা। আমরা এখন চলে যাব, ধন্যবাদ মর্তুজা তোমাকে এত সুন্দর, এত চ্যালেঞ্জিং সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য। আমরা এখন চলে যাব আমাদের আবার হাইলাকান্দিতে নীলোৎপল রয়েছে। এবং নীলোৎপল, কি তুমি বলতে চাইছিলে তখন? আমরা আবার একটু যদি বলো তোমার অভিজ্ঞতার কথা।
নিশ্চিত আমি বলতে চাইছিলাম যে হাইলাকান্দির ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন 2026 সালের বিধানসভা নির্বাচন হয়েছে। আমি যে তথ্যগুলো তুলে ধরি, 2008 সালের যেটা পঞ্চায়েত নির্বাচন হাইলাকান্দিতে হয়েছিল, সম্পূর্ণ এই পঞ্চায়েত নির্বাচন রিপোল করতে হয়েছিল, এত বেশি হিংসা হয়েছিল। 2011 সালের নির্বাচনে 3টি বুথে ঝামেলার জন্য রিপোল হয়েছিল। 2014 সালের 3টি পোলিং স্টেশনে রিপোল হয়েছিল। 2019-এ 4টি এবং 2024-এ 1টি পোলিং স্টেশনে রিপোল হয়েছিল। কিন্তু এবার দেখা গেছে যে কোনো ধরনের রিপোল হওয়ার সম্ভাবনাই নেই, কোনো ঝামেলা নেই, অতি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এটার একটি বড় কারণ হচ্ছে নির্বাচন আয়োগের ওয়েবকাস্টিং। প্রত্যেকটি বুথ কেন্দ্র থেকে এবার ওয়েবকাস্টিং হয়েছে। এটা নতুন এক প্রণালী বা পদ্ধতি নির্বাচন আয়োগ সামনে এনেছে। তাছাড়া সচিত্র যেগুলো প্রার্থী রয়েছেন তাদের সচিত্র ছবি দেখে এবার ভোটাররা ভোট দিয়েছেন, সেটাতেও ভোটাররা উৎসাহ প্রকাশ করেছেন। আগে হতো কি, মোবাইল নিয়ে ভিতরে যাওয়া হতো, সেখান থেকে ফটো উঠিয়ে নিজের ভোটদানের অনেকেই ফটো লিক করতেন, সোশ্যাল মিডিয়াতে দিতেন, তারপর এগুলো নিয়ে নানান গন্ডগোল বাধাতো। কিন্তু এবার দেখা গেছে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। মোবাইল রাখার জন্য অন্য পৃথক একটি ইউনিট ছিল। সেই ঘটনাটাও দেখা গেছে এবার শান্তিপূর্ণ ভোটের একটা অন্যতম কারণ ছিল। 4 নম্বর কারণ যেটা আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এবার প্রশাসন কড়া দৃষ্টি রেখেছিল। কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার আপত্তিজনক পোস্টের কেউ আপলোড করলে তা প্রশাসনের তরফ থেকে তাকে ডেকে এনে জিজ্ঞাসা করা হতো, তুমি এটা কোন ভিত্তিতে এটা করেছো। হাইলাকান্দি 2-1 এই টাইপের কন্টেন্ট ক্রিয়েটার আটকও হয়েছেন। এই 4টা জিনিস এবার নতুন জিনিস, তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে অতি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। হাইলাকান্দি জেলা আপনারা সবাই জানেন, 2টো বিধানসভা কেন্দ্র আছে, আলগাপুর, কাটলিছড়া এবং হাইলাকান্দি জেলাতে ভোটার রয়েছেন 5 লক্ষ, প্রায় 5 লক্ষ বলতে হবে যে 5 লক্ষ ভোটার থেকে 12 জন ভোটার কম আছেন। ভোট পড়েছেও রেকর্ড সংখ্যক, প্রায় 83% ভোট পড়েছে, সেটিও একটি রেকর্ড। এবং ভোটদানে দেখা গেছে যে বৃদ্ধ মহিলার থেকে শুরু করে ফার্স্ট টাইম ভোটার সবাই বেরিয়েছেন, সবার মনে উৎসাহ ছিল এবং সবাই একটা কথাই বলছেন যে আমরা নিজের গণতান্ত্রিক অধিকারটা সাব্যস্ত করব। বিভিন্ন কারণে এবার হাইলাকান্দি প্রশাসনের সুইপ সেল, যেটা ভোটাধিকার বাড়ানোর জন্য ব্যবহৃত একটি শাখা, সেটা তেমন কাজ করেনি। কিন্তু সেই কাজ না করা সত্ত্বেও দেখা গেছে যে পোলিং প্রায় 83% হয়েছে। সজাগ হয়েছেন জনগণ, ভোটাররা সজাগ, কোনো সুইপ সেলের প্রয়োজন হয়নি, নিজের থেকেই ভোটাররা দেখা গেছে ভোট করেছেন এবং তাদের অধিকার যে ভোটদান সে কথা প্রকাশ করেছেন। ল প্রোফাইল দেখেছি আমরা প্রচার, আমরা যেরকম রাহুল রায়ের যিনি কংগ্রেস প্রার্থী, ওনার একদম ল প্রোফাইল প্রচার দেখেছি এবং এক্সট্রিম হাই প্রোফাইল প্রচার দেখেছি বিজেপি প্রার্থী মিলন দাসের ক্ষেত্রে। হাইলাকান্দির মিলন দাসের জন্য দেখা গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হাইলাকান্দিতে এসছেন এবং প্রচার করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনার এটা প্রথম হাইলাকান্দি সফর। পূর্বে তিনি একবার হাইলাকান্দিতে এসেছিলেন, তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, মুখ্যমন্ত্রী এসেছেন, এসে দেখা গেছে যে মিলন দাসের জন্য প্রচার করেছেন। অন্যদিকে যদি আমরা আলগাপুর কাটলিছড়া আসনটা দেখি, সেখানে 3 জন বিধায়ক একসময় ইউডিএফ এর বিধায়ক ছিলেন, এরা এবার একজনে আরেকজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাকির হোসেন লস্কর এজিপি হাতির ছবিতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নিজামুদ্দিন চৌধুরী তিনিও বিধায়ক ছিলেন, তিনি নারিকল গাছের সিম্বলে এবার ইলেকশন খেলেছেন এবং সুজামুদ্দিন লস্কর এবার ট্রাকের সিম্বলে ইলেকশন লড়েছেন। এখানে কংগ্রেস প্রার্থী ছিলেন জুবের এনাম, তিনিও হাই প্রোফাইল বলতে হবে যে প্রচার করেছেন। উনার প্রচার অভিযানে দেখা গেছে যে জাতীয় স্তরের নেতারা হাইলাকান্দিতে এসেছেন। সব মিলিয়ে দেখা গেছে যে ল প্রোফাইল প্রচার করেছেন রাহুল রায়, একজন মিলন দাস যিনি বিজেপি প্রার্থী, উনি হাই প্রোফাইল করেছেন। ভোটাররা কোন দিকে বেশি নজর দিয়েছেন সেটা সময় বলবে, কিন্তু দুটা কথা আমরা সব সময় প্রচারে দেখেছি, সাধারণ জনগণ চাইছে শিক্ষিত একজন ব্যক্তি যাতে তাদের বিধায়ক হন, বিধানসভায় গিয়ে যাতে তাদের সমস্যাগুলো উত্থাপন করেন এবং তথ্য সহকারে উত্থাপন করেন, শুধু কথা বলার জন্য যাতে বিধানসভায় কথা বলেন না। 2 নম্বর ইস্যুটা ছিল এবারের নির্বাচনে উন্নয়ন। কম বেশি সবাই বলেছেন যে বরাক উপত্যকায় গত 5 বছরে যেরকম উন্নয়ন হয়েছে সেরকম উন্নয়ন আগে কখনো চোখে পড়েনি। বিরোধী দলের নেতারাও কম বেশি একথা মানছেন, কেউ বলছেন যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি। কিন্তু
উন্নয়ন যে হয়েছে এটা সবাই মানছেন। তাই ধন্যবাদ উন্নয়ন একটি বড় নীলোৎপল, issue ছিল। তোমাকে দুই একটু নম্বর থামাবো। সবচেয়ে বড় issue আমার তুমি মনে থাকো হয়েছে একটু এবারের সময়, আমরা নির্বাচনে পরে আবার আসছি তোমার কাছে। আমি এখন চলে যাব হাইলাকান্দিতে। আরেকজন রিপোর্টার রয়েছেন আমাদের, রামধন দাস। রামধন, তোমার কি অভিজ্ঞতা সেটা যদি তুমি একটু বলো আমাদেরকে। কিন্তু অনুষ্ঠিত হয়েছে বলতে হবে, এখানে কিন্তু এক প্রকার রেকর্ড করেছে হাইলাকান্দি প্রশাসন। হাইলাকান্দির আমরা গ্রাম থেকে শহর প্রতিটি প্রান্তে গিয়েছি এবং প্রতিটি প্রান্তের ছবি ঘুরে দেখেছি, কোনো জায়গায় কোনো ধরনের ঘটনা সংঘটিত হয়নি। এই বছর এমন এক ভাবে নির্বাচন অনুষ্ঠিত করেছে হাইলাকান্দি প্রশাসন যে আমরা পুরো দিন অপেক্ষায় ছিলাম যে কখন একটু ব্রেকিং আসবে এবং আমরা আমাদের অফিসে পাঠাবো, যেমনটা আমরা প্রতি বছর পাঠাই। এখানে ভূ দখল, এখানে মারপিট, এখানে এই হয়েছে, সেখানে সেই হয়েছে। এই বছর কিন্তু একদম রেকর্ড করেছে হাইলাকান্দি প্রশাসন, কোনো ধরনের কোনো ঘটনার খবর নেই, কোনো ধরনের কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি। মানে বলতে হবে হাইলাকান্দি জেলা আয়ুক্ত অর্থাৎ যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন, তিনি পূর্বে থেকেই জানিয়েছিলেন যে হাইলাকান্দিতে তিনি এমন একটি নির্বাচন অনুষ্ঠিত করতে চান যেখানে একেবারে ফ্রি ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট ইলেকশন, অর্থাৎ যে জায়গায় দেখা যাবে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তিনি অনেক কঠোরতাও দেখিয়েছেন। যারা নির্বাচনের বুথ কর্মীরা ছিলেন, অর্থাৎ এই বুথ কর্মীদের ক্ষেত্রে কিন্তু তিনি প্রথম থেকেই শক্ত অবস্থান নিয়েছেন। যাদের বুথ কর্মী হিসেবে নেওয়া হয়েছিল তাদেরকে প্রথম কয়েক ধাপে ধাপে তাদের ট্রেনিং দেওয়া হয়। এরপর অনেকেই কিন্তু এবার রিলিজ হয়েছে, কিন্তু যারা একেবারে উপযুক্ত কারণ দেখিয়ে রিলিজ চেয়েছিলেন তাদেরকে রিলিজ করেছেন এবং বাকিদের কিন্তু রিলিজ দেয়নি। কারণ এই নির্বাচন কিন্তু জেলা প্রশাসনের একেবারে অবস্থান এখানেই ছিল যে তারা চাইছিলেন এই নির্বাচনকে একেবারে সুন্দরভাবে যাতে অনুষ্ঠিত করা যায় বা হাইলাকান্দিতে রেকর্ড করা হয়। এবং আমরা যদি দেখি 9 তারিখের কথা, 9 এপ্রিল কিন্তু হাইলাকান্দি যারা পুরো আসামের মধ্যে এক প্রকার রেকর্ড করেছে। কোনো ধরনের কোনো ব্রেকিং নিউজ আমরা পাঠাতে পারিনি। কেবল আমরা যত সাংবাদিক রয়েছিলেন প্রতিজনের কিন্তু একটি কথা মুখে মুখে চর্চা ছিল যে হাইলাকান্দিতে এবছর কি হয়েছে, হাইলাকান্দিতে কোনো ধরনের ঘটনার খবর নেই। একেবারে আমি যদি গ্রাম থেকে শহর প্রতিটি প্রান্তের কথা বলি, যদি আমরা সংখ্যালঘু অঞ্চলের কথা বলি, যদি আমরা এমন এমন স্পষ্টকাতর ভোট কেন্দ্র ছিল, নিরাপত্তার দিকে প্রশাসন যদিও ভালো নজর রেখেছে, কিন্তু সেই জায়গায়ও দেখা গেছে অনেক জায়গায় নিরাপত্তা মানুষের সমাগমও ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ দাঁড়ানো থাকলেও অন্য মানুষও ছিলেন, কিন্তু কারোর সঙ্গে কারোর কোনো মতবিবাদ নেই, কোনো ধরনের ঘটনার খবর নেই, কোনো ধরনের মারপিটের খবর নেই। হাইলাকান্দি প্রশাসন এই বছর যেভাবে নির্বাচন অনুষ্ঠিত করেছে, এখানে কোনো মানে প্রশ্ন উঠছে না যে হাইলাকান্দিতে অঘটন বা হাইলাকান্দির নির্বাচনে কোন ধরনের অসুবিধা হয়েছে। এমন ভাবে প্রশাসন নির্বাচন অনুষ্ঠিত করেছে, কেউ বলতে পারবে না যে এই ভোট কেন্দ্রে ভোট দখল হয়েছে বা এই ভোট কেন্দ্রে মারপিট হয়েছে। ধন্যবাদ রামধন, আমরা তোমার কাছে আবার পরে আসছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের করিমগঞ্জের সিনিয়র রিপোর্টার অসীম দেব। অসীম, তুমি অনেক ইয়েতে আমাদেরকে 9 এপ্রিল প্রচুর খবর দিয়েছো ইলেকশন রিলেটেড, রীতিমতো চষে বেরিয়েছো বিভিন্ন এলাকা। তোমার অভিজ্ঞতাটা কি? হ্যাঁ দেখো, যে 9 তারিখের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু প্রচুর অভিজ্ঞতা হয়েছে। বিগত প্রায় 19 বছর থেকে আমি সাংবাদিকতার কাজে জড়িয়ে আছি, কিন্তু এইবারের যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এবারের নির্বাচনে প্রথম কথাটা হলো, এবারের নির্বাচনে পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তারক্ষী মোতায়েন করা ছিল। শ্রীভূমি জেলার 4টি বিধানসভার জন্য প্রায় 33 কোম্পানি আধা সামরিক বাহিনী, যা এখানে সিআরপিএফ, বিএসএফ এবং এসএসবির জওয়ানরা উপস্থিত ছিল। প্রায় প্রতিটি কেন্দ্রেই কিন্তু প্রায় 6 জনের একটি আধা সামরিক বাহিনীর জওয়ানরা সেখানে উপস্থিত ছিল, যার জন্য কিন্তু সেখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। শ্রীভূমি জেলায় এবার কিন্তু নির্বাচন নিয়ে প্রায় 3টি এফআইআর এর ঘটনা সংঘটিত হয়েছে, 3টি এফআইআর রেজিস্টার হয়েছে বিভিন্ন থানা এলাকায়। কিন্তু এবারের যদিও মাত্র 3টা, কিন্তু অন্যবারের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে দেখা গেছে অন্যবারের কিন্তু নির্বাচনে প্রায় প্রতিটি সেন্টারেই প্রায় হিংসাত্মক ঘটনা ঘটতে, মারপিটের ঘটনা ঘটতো। কিন্তু এবারের নির্বাচনে ঠিক সেরকমই মারপিটের কোনো ঘটনা নিয়ে শুধু 2টি মারপিটের ঘটনা হয়েছে, এবং প্রথমটি হচ্ছে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির একটি কেন্দ্রে মারপিটের ঘটনা হয়েছিল, এবং আরেকটি দক্ষিণ করিমগঞ্জে, এবং আরেকটি পাথারকান্দিতে। এবং সেই পাথারকান্দির যে নির্বাচনের মারপিটের ঘটনা, সেখানে রিটার্নিং আধিকারিক প্রিসাইডিং অফিসার
কংগ্রেসের প্রার্থী কার্তিক সেনা সিনহার বিরুদ্ধে থানায় বাজারিছড়া থানায় একটি এফআইআর দায়ের করেছেন। কেননা ওই কেন্দ্রে ভোট আরম্ভ হওয়ার পর প্রায় 9:40 কার্তিক সেনা সিনহা সেখানে গিয়ে গন্ডগোল পাকান এবং যেখানে নির্বাচনের কাজে জড়িত যে সমস্ত কর্মীরা ছিলেন ওনাদেরকে মারপিট করেন বলে তিনি অভিযোগ করেছেন এবং যে ইভিএম ছিল সেই ইভিএমটা উনি ফেলে দিয়েছেন। কিন্তু যদিও সেখানে প্রায় 2 ঘন্টার মতো নির্বাচন বন্ধ ছিল, কিন্তু পরবর্তী সময় সেখানে আবার যেহেতু ইভিএম নষ্ট হয়নি তার জন্য কিন্তু সেখানে আবার পুনরায় নির্বাচন হয়েছে। তো এই ধরনের ছোটখাটো যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছিল, কিন্তু এবারে নির্বাচনের একটি বড় কথা হলো এবার দেখা গেছে যে যুব সমাজের মধ্যে যে নির্বাচনে জড়িত হওয়ার প্রবণতাটা খুব বেশি। ওরা যুব সমাজ আগের মধ্যে একটা প্রবণতা ছিল যে বুট দেওয়াটার পার্সেন্টেজটা খুব কম ছিল, কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি যে বুট দেওয়ার প্রবণতাটা মানুষের মধ্যে কিন্তু বৃদ্ধি পেয়েছে। শ্রীভূমি জেলায় প্রায় 84.99% হয়েছে। জেলার যে 4টি বিধানসভা কেন্দ্র আছে সেখানে কিন্তু সেই নির্বাচনের যে পার্সেন্টেজ বুটের হার কিন্তু সেখানে প্রচুর। এবারে আরেকটি জিনিস হলো শ্রীভূমি জেলায় 4টি বিধানসভা কেন্দ্রে এবার কিন্তু 129টি কেন্দ্র, যে 129টি কেন্দ্রে মহিলা পরিচালিত নির্বাচন কেন্দ্র ছিল, বুথ ছিল, সেই মহিলারা কিন্তু সম্পূর্ণ পরিচালনা করেছেন এবং এটা বেশিরভাগই কিন্তু শহরের যে সমস্ত 4টি বিধানসভা কেন্দ্রের শহর ভিত্তিক যে সমস্ত বুথ ছিল সেই বুথে কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত করা হয়েছে। এবং আমি যদি বলি যে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রেই, যেমন নর্থ করিমগঞ্জে 86%, সাউথ করিমগঞ্জে 82% এবং পাথারকান্দিতে 84.85%, আর কে নগরে 86% কিন্তু ভোটের প্রবণতা মানে ভোটদানের হার সেখানে দেখেছে। এবং যার জন্য আমরা বলতে পারি যে এবারে ভোটের হার কিন্তু খুব বেড়েছে যুব সমাজের মধ্যে। এবার দেখা গেছে যে এবারের নির্বাচন মূলত উন্নয়ন এবং পরিবর্তনের উপরেই হয়েছে। শাসকীয় দল যারা তারা উন্নয়নকে ভিত্তি করে, উন্নয়নকে হাতিয়ার করে তারা নির্বাচন লড়েছে, কিন্তু অপরদিকে বিরোধী দলরা কিন্তু পরিবর্তনের ডাক দিয়েছে। কিন্তু কিসের পরিবর্তন? সেই পরিবর্তনের ডাক যদিও দিয়েছে, কিন্তু আমরা প্রায় এবারেও লক্ষ্য করছি অন্যবারের তুলনায় যে বরাক উপত্যকার যে নির্বাচন সেটা কিন্তু ধর্মের ভিত্তিতে নির্বাচন হয়ে থাকে এবং যে সমস্ত সনাতনীরা আছেন তারা বিজেপির দিকে ধাবিত হন এবং ইসলাম ধর্মাবলম্বীরা কংগ্রেস বা অন্যান্য দলের দিকে ধাবিত হন। এটা কিন্তু গত কিছু বছর থেকে দেখা যাচ্ছে এবং এবারও কিন্তু সেই জিনিসটা কিন্তু চলিত আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এবারের যে বুট, সেই বুটে কিন্তু কংগ্রেস সংখ্যালঘুদের উপরে কিন্তু ডিপেন্ড করছে। প্রায় প্রতিটি সেন্টারে যে সমস্ত সেন্টারে সংখ্যালঘুরা বেশি আছেন সেখানে কংগ্রেসের অসীম তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি। একটু পরে আবার আসছি, আমাকে একটা কমার্শিয়াল ব্রেক নিতে হবে। ব্রেকের পরে আবার তোমাকে আমরা নিয়ে নিচ্ছি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোট শেষে মাঠের গল্প রিপোর্টারদের মুখে। আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে রয়েছেন রিপোর্টাররা যারা তাদের নির্বাচনের সময় যে কাভারেজ করেছেন সেই কাভারেজের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছেন। আমি এখন চলে যাব শিলচরে। শিলচরে রয়েছে আমাদের কাছাড় জেলার ব্যুরো চিফ বিক্রম সরকার। বিক্রম, 9 এপ্রিল ভোট কাভারেজ করার সময় তোমার কি অভিজ্ঞতা হয়েছিল সেটা যদি একটু দর্শকদের জানাও। দেখো মানুষদা, আমরা জানি এইবার ভোট কিন্তু একটি বিশেষ ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং ছিল, কেননা ডিলিমিটেশনের পর এটা ছিল প্রথম ইলেকশন। অনেক জায়গায় ভোটার্স নাম্বার বেড়েছে, অনেক জায়গায় ভোটার্স কমেছে। অন্য জেলার যারা ভোটার্সরা এসে এই কাছাড় জেলায় ঢুকেছেন, তো সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল এইবার ইলেকশনে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, ভোটার্স কিন্তু সাইলেন্ট। অনেক জায়গায় অনেক কিছু পছন্দ অপছন্দ থাকা সত্ত্বেও ভোটার্সরা কিন্তু সাইলেন্ট। ডাইরেক্টলি কেউ বলছেন না যে কি কাকে কি করবেন, কার সাথে থাকবেন, কিসের সাথে থাকবেন। কিন্তু একটাই জিনিস সবাই বলছেন যে ডেভেলপমেন্ট জেনারেশন ওয়াইজ, যেমন 3টি জেনারেশনের 3টি কথা, বাট সব মিলিয়ে একটাই যে সেফটি, সিকিউরিটি, এডুকেশন, হেলথ, ডেভেলপমেন্ট, এইটা যেন সুনিশ্চিত করা যায়, সেটার উপরেই ভোট তাদের করা। রাজ্যিক নেতৃত্বের দিকে চোখ রেখে এবং কেন্দ্রীয় নেতৃত্বের দিকে চোখ রেখেও কিন্তু ভোট গ্রহণ হয়েছে। কিছু জায়গায় মানুষের প্রতি, যদিও যেমনটা ভোটের দিন তুমিও বলছিলে, যখন তুমি শোতে ছিলে, তুমি বলছিলে যে
ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ক্যান্ডিডেটকে দিয়ে ভোট দেওয়া হয়নি, পার্টি দেখেই দেওয়া হয়, এটাও সত্যি। কিন্তু আমরা যদি এইবারের টার্ন আউটটা দেখি পুরো কাছাড় জেলায়, আর 2021 আর 2026-এর যদি আমরা কম্প্যারিজন করি, তাহলে দেখা যাবে 2021-এ কিন্তু কাছাড় জেলায় 84% ভোট পড়েছিল, যেখানে এইবার 83.86% ভোট পড়েছে। এখন সমষ্টি ভিত্তিক যদি যাই, এবার শিলচরে বলি, শিলচরে 80.68% ভোট পড়েছে, যেখানে গতবার কিন্তু গত ইলেকশনে 78.7% ভোট পড়েছিল শুধু শিলচরে। এবার সবচেয়ে বেশি ভোট পড়েছে কাটিগড়া সমষ্টিতে, যেটা হলো 88.39%। কিন্তু লাস্ট টাইম যদি দেখা যায় তাহলে কাটিগড়ায় 92.6% পড়েছিল। অনেকটি জায়গায় আমরা কম্পারিজন করে দেখেছি, গতবারের তুলনায় কিছু জায়গায় বেশি আর কিছু জায়গায় কম। এবার সোনাইয়ে কম পড়েছে, উধারবন্দে কম পড়েছে, তারপর লক্ষ্মীপুরে গতবার ছিল 78.3, এবার লক্ষ্মীপুরে খুব বেশি করে ভোট পড়েছে 85.57%। ধলাইতে গত ইলেকশনে ছিল 84.1, কিন্তু এবার 81.2%। তো সব মিলিয়ে যেখানে বেশি ছিল ওখানে কম হয়েছে, আর যেখানে কম ছিল ওখানে বেশি, অল্প অল্প হলেও বেশি হয়েছে। মানুষের একটাই চাহিদা, একটাই চাইছেন যে কেন কি অন্য কোনো অপশন নেই, সুনিশ্চিত করার জন্য নিজেদের যেটা সিকিউরিটি আছে বা চাকরির ক্ষেত্রে যেন চাকরি এমপ্লয়মেন্ট আরো জেনারেট হয়, জায়গার উন্নতি, কানেক্টিভিটির উন্নতি, হেলথ সেক্টরে অনেকটা হসপিটাল বানানো আছে বা প্রাইভেট হসপিটাল আছে, কিন্তু ওখানে খরচ বেশি। সরকারি হসপিটাল আছে বানানো, কিন্তু ওইখানে সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কিন্তু মানুষে ভোট করেছেন মানুষরা। ধন্যবাদ বিক্রম। আমরা এখন চলে যাব হোজাইয়ে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ, তোমার কি অভিজ্ঞতা বলো? থেকে প্রায় 15 বছর থেকে যেটা আমরা রাজনীতি বা যেটা নির্বাচনের সংবাদ পরে আসছে, কিন্তু এইবারের যে নির্বাচনটা পৃথক। কেননা এবার যে যা দেখা গেছে যে এবার যেটা ভোট পার্সেন্টেজ হিল দল ভেঙে এসে যেভাবে ভোট দেওয়া হয়েছে, হয়তো আমরা ভাবছি যে বহুত লোককে আগে ভোট দিতে যেত না, যারা যারা ভাবতো যে ভোট আমরা না দিলেও হবে, কিন্তু এইবার আমরা দেখতে পাচ্ছি যে হুজাই জেলাতে প্রায় পোস্টাল ব্যালট পেপার এবং ইভিএম মিলে প্রায় 90% ভোট হয়েছে। সেটা কিন্তু আশ্চর্যের বিষয়, কেননা আগে কখনো হুজাই জেলার ইতিহাসে এইভাবে ভোট দিতে কেউ বেরিয়ে আসতো না, বহুত লোক আগে ভোট দিতেই যেত না। কিন্তু এইবার এক প্রকার আমি বলে রাখি যে বহুত লোক এবার বেরিয়ে আসছে ভোট দেওয়ার জন্য, আর ভোট দিচ্ছে সমান্তরালভাবে। আমরা হুজাই জেলা যেহেতু হাই প্রোফাইল কয়েকজন ক্যান্ডিডেট ছিল, এআরডিএফ সুপ্রিম বদরুদ্দিন আজমল ছিল এবং শিলাদিত্য দেব ছিল হুজাই জেলাতে, এবং লামনিং এ ছিল শিবু মিশ্র, আর লামনিং এর বিরোধী প্রার্থী ছিল স্বপন কর, এবং হুজাইতে যদিও কংগ্রেসের প্রার্থী ছিল ঝিলি চৌধুরী। আর বিন্যাকান্তি অঞ্চলে আমরা যদি বলতে চাই, বদরুদ্দিন আজমল এবং রেজাউল করিম চৌধুরী এবং আর শাহাবুদ্দিন তালুকদার বলে একজন ছিল। তো সব মিলিয়ে আমি বলবো হুজাই জেলার এইবারের যেটা প্রেক্ষাপট, এবার কিন্তু কে জয়ী হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। যদিও হুজাই জেলায় বিজেপির প্রার্থী জয়ী হওয়াটা প্রায় নিশ্চিত বলে অনুমান করা হচ্ছে, কিন্তু লামনিং এবং বিন্যাকান্দি সমষ্টিতে কে জয়ী হবে এখনো বলা যাচ্ছে না। আজমল সাহেব দাবি করছেন যে উনি এবার জিতবেন, কিন্তু যে আমরা যেটা ফিল্ডে যেটা আমরা খবর পেয়েছি, রাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু এখনো অব্দি ক্লিয়ার হচ্ছে না। কিন্তু আমাদের অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা বলে রাখি যে এই নির্বাচনের আগে আরক্ষী সুপারে যে আমাদেরকে সংবাদ মাধ্যম সংবাদ মেল পেশ করে, উনি বলেছিলেন যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে যাতে কোনো ধরনের কেউ কোনো দুষ্কৃতিকারী যাতে এরকম কোনো বার্তা দেখ না যেটা নির্বাচনে বাধা প্রয়োগ করে, বা এই ধরনের এক ধরনের তিনি সাক্ষী দিয়েছিলেন বা এক ধরনের উনি ধমকি দিয়েছিলেন, যারা যারা অবৈধভাবে সোশ্যাল মিডিয়াতে নিজের কোনো বিভিন্ন জায়গার বিভিন্ন পোস্টিং শেয়ার করে, সেটা কিন্তু বহুত সময় বহুত প্রবলেম হয়ে আসছিল। কিন্তু এইবার সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এক প্রকার কোনো ব্যক্তি কোনো ধরনের পোস্টিং করা পোস্ট করা পরিলক্ষিত হয়নি, যার জন্য এক প্রকার আমি বলতে পারি যে নির্বাচনটা শান্তিপ্রিয় হয়েছে। তারপরে আরেকটি বিষয় হলো যে মোবাইল নিয়ে কোনো বুথ সেন্টার যুক্তি দেওয়া যাবে না। আমরা দেখেছি হুজাই জেলায় বিভিন্ন জনকে নির্বাচন ভিজিটিং অফিসার হোক বা অবজারভার যারা আছে, তারা যারা মোবাইল নিয়ে নির্বাচন কেন্দ্রে গিয়েছিল, নিজের ফটো তুলে
দেখানোর জন্য আমি কাকে ভোট দিয়েছি, তারা তারা তৎক্ষণাৎ তাকে উঠায় নিয়ে গিয়ে পুলিশ থানায় বসে পরবর্তী সময় আইনি পদক্ষেপ ওদের উপরে নেয়। এই ধরনের বহু কিছু পদক্ষেপ নেওয়া পরিলক্ষিত হয়েছে। তারপরে আমি বলে রাখি যে নির্বাচনের ৩-৪ দিন আগের থেকে যেভাবে পুলিশ টহল বিশ্বজিৎ, দিচ্ছিল, তুমি অনেক ইয়ে করে কষ্ট করে নির্বাচনী কাভারেজ করেছিলে আমাদের নিউজ লাইভ বাংলার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার একটা অভিজ্ঞতা তুমি দর্শকদের সঙ্গে শেয়ার করেছো। আমি এখন চলে যাব মরিয়নিতে। এখানে আমাদের রিপোর্টার রয়েছে শুভাংশী মিত্র। শুভাংশী, তোমার অভিজ্ঞতাটা কি বলো? নির্বাচনের দিন যে তুমি কাভারেজ করেছিলে, তুমি সেই অভিজ্ঞতাটা তুমি দর্শকদের জানাও তোমার। হ্যাঁ হ্যাঁ যেহেতু অনেক অপেক্ষার পরে যে 2026-এর যে বিধানসভা নির্বাচনের রীতিমধ্যে অন্ত পড়েছে। আর বলতে হবে মানুষ যে এই মুহূর্তে যতদূর আমরা দেখছি বা নির্বাচনের দিনে আমরা যতদূর ঘুরেছি ফিরেছি বা যতদূর আমরা কভারেজ করেছি নিউজ, সেক্ষেত্রে দেখতে গেলে মানুষ, তোমাকে বলতেই হবে যে নির্বাচনের দিন যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচনে কিন্তু মরিয়নিতে খুব শান্তিপূর্ণভাবে কিন্তু সম্পন্ন হয়েছে, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে কিন্তু সম্পন্ন হয়েছে। আর বলতে হবে যে মরিয়নি সমষ্টির মোট ভোটার ছিল কিন্তু 1,69,000 সামথিং ভোটার ছিল। তার মধ্যে মরিয়নি কেন্দ্রে কিন্তু মোট ভোট কেন্দ্র 210টি ছিল। আর তার মধ্যে 81% কিন্তু ভোটদান সম্পন্ন হয়েছে মরিয়নিতে। আর এক্ষেত্রে দেখতে গেলে কিন্তু খুব একটা ভালো কারণ ভালো যে 81% যে নবপ্রজন্ম বেরিয়ে এসেছে ভোটদান করার জন্য, নবপ্রজন্ম বেরিয়ে এসেছে। আর আমরা 2021-এর দিকে যদি একটু নজর রাখি, 2021-এ কিন্তু পুলিং ছিল 83%। আর যখন বাই ইলেকশন হয়েছিল, বাই ইলেকশনে 80% হয়েছিল। আর তারপরে কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু 81% সামথিং কিন্তু ভোটদান হয়েছে। আর এক্ষেত্রে দেখতে গেলে মরিয়নিতে কিন্তু খুব সুস্থভাবে কিন্তু নিরাপত্তা বেষ্টনীর মাঝখানে কিন্তু খুব সুস্থভাবে ভোটদান সম্পন্ন হয়েছে। মানস, খুব ভালো করে তুমি জানালে আমাদেরকে ওখানের ইয়েটা, তোমার অভিজ্ঞতাটা। এবং অসমীয়া ভাষী হয়েও তুমি খুব ভালো বাংলা বলেছো। এটা একটা বেশ ভালো ইয়ে। ধন্যবাদ তোমাকে শুভাংশী। আমাদের সঙ্গে রয়েছে তিনসুকিয়া থেকে অভিজিৎ ঘোষ বিশ্বাস। অভিজিৎ, তোমার কি অভিজ্ঞতা যদি একটু দর্শকদের সঙ্গে তুমি শেয়ার করো? নিশ্চিতভাবে মানুষদা, দেখো একটি কথা বলবো যে 16 বছরের জীবনে যে সাংবাদিকতা করেছি, 16টা বছর, কিন্তু এইবারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনেকটাই ভিন্ন। কেন কি, সর্বপ্রথম একটি কথা বলবো যে সকালবেলা যখন 7টা থেকে যখন পোলিং বুথে যখন ভোটদান প্রক্রিয়া যখন শুরু হয়, এবার যেহেতু আমাদের 6:30 থেকে বুলেটিন ছিল, তাই আমি 15 মিনিট আগে আমি 6:15 আমি বাড়ি থেকে বেরিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে যখন আমি রাস্তাতে যখন আমি যাচ্ছি, সেখানে আমার একটি স্কুল পড়েছিল এবং সেখান থেকে আমি কিছু সংবাদ আমি পরিবেশন করেছিলাম। যে একটি জিনিস দেখলাম যে 45 মিনিট আগে সেই জায়গাতে মানুষের যে ভিড়, সেই ভিড়টি আমি লক্ষ্য করলাম, যে জিনিসটি আমি পূর্বে কোনোদিনও দেখিনি। 45 মিনিট ধরে মানুষ সেখানে অপেক্ষা করছিল এবং 1-2 জন মানুষ নয়, সেখানে শয়ে শয়ে মানুষ ছিল। এবং বিশেষ করে মানুষের মধ্যে যে উৎসুকতা, সেই উৎসুকতাটা আমরা দেখতে পেয়েছি। আরেকটি কথা বলবো বন্ধুরা, যে যখন ইলেকশন হয়ে থাকে, যখন নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, সেই সময় কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা বা যেখানে কোনো ফলস ভোটার, যার জন্য সর্বদা আমরা রেডি হয়ে থাকি, বিভিন্ন জায়গা থেকে খবর হচ্ছে, আমরা সবসময় রেডি হয়ে থাকি, নিজের বাহন নিয়ে আমরা রেডি হয়ে থাকি। কিন্তু এবছরগুলো আমরা তেমনই আমরা রেডি হয়েছিলাম। কিন্তু আশ্চর্যের ঘটনা যে এবছর প্রায় 40টি বুথ আমি নিজে ঘুরেছি এবং তিনসুকিয়া জেলা থেকে বা ডিব্রুগড় জেলা থেকে তেমন ধরনের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। সব জায়গায় এক প্রকার শান্তিভাবে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। ধন্যবাদ অভিজিৎ। আমাদের সঙ্গে রয়েছে শহীদুল ডবকা থেকে। শহীদুল, তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো আমাদের সঙ্গে। একেবারে দেখো মানুষদা, প্রায় একটা দশকের অভিজ্ঞতা থেকে বলছি যে এইবারের যে নির্বাচন গিয়েছে, সাধারণ নির্বাচন, সেটা কিন্তু কিছু পৃথক দেখতে পেয়েছি। কেননা বলতে হবে যে আমি বিশেষ করে আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি প্রায় 3টা সমষ্টি, যদি আমি বলি বিন্নাকান্দি, ভুজাই এবং বহরমপুর বিধানসভা কেন্দ্র, এই 3টা সমষ্টিতে আমি নিউজ কাভারেজ করেছি। আর তার মধ্যে এবার দেখতে পেয়েছি কিন্তু ইলেকশনের সময়, যে সময়টা ছিল প্রায় 15টা দিন, তখন কিন্তু বিভিন্ন দলে যে তাদের প্রচার কর্মসূচিগুলো রেখেছিল, সেইগুলা কিন্তু তারা কিছু পৃথক রেখেছিল। তবে আমি ইলেকশনের যে নির্বাচনের দিনটা ছিল, সেই দিনটার কিছু অভিজ্ঞতা আমি বলি, যদি বিশেষ করে বলি যে আমি বিশেষ করে গ্রাম্য অঞ্চল যেগুলো আছে, সেই অঞ্চলগুলোতে আমি কিন্তু ভোট কেন্দ্রগুলোতে গিয়েছিলাম। আর সেইখানে দেখতে পেয়েছি কিছু যে ছবি, সেই ছবিগুলো কিন্তু আমি আগে কখনো দেখি নাই।
এরকম কিছু ছবি দেখেছি যে যে যারা শ্রমিক লোক ছিল তারা কিন্তু দেখা গেছিল যে মেঘালয় বা নাগাল্যান্ড, ডিমাপুর এগুলা থেকে তারা রাতারাতির ভিতরে কিন্তু এবার ভোট দেওয়ার জন্য এসেছে। তার একটা মূল কারণ হতে পারে যে সংখ্যালঘু অধ্যুষিত দেশ। শহীদুল, আমার হাতে সময় আর নেই, আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শহীদুল, তোমার অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমরা একটা জিনিস দেখতে পেয়েছি সুপ্রীতি, যে এবারের এক দফার নির্বাচন এরকম শান্তিপূর্ণ ভাবা যায় না, যে কথাটা তুমি শুরুতে বলেছো। আর সবচেয়ে বড় কথা, লোক কিন্তু প্রচুর সংখ্যায় ঘর থেকে বেরিয়ে এসে ভোটটা দিয়েছে। তো আমাদের হাতে সময় নেই, প্রত্যেক রিপোর্টারকে, আমাদের যাদেরকে আমরা ফ্রেমে নিয়ে আসতে পেরেছি তাদের কথা বলছি, এবং যাদেরকে নিয়ে আসতে পারিনি তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।